গল্প কান্নাচাপা চৈত্র। লেখক রিমন হোসেন ধূমকেতু। প্রকৃতি জুড়ে চলছে নবযৌবনা বর্ষার শাসন। গ্রীষ্মের ধরনী বক্ষবিদীর্ণ তাপদাহের পর এ যেন নবীন জীবনের সঞ্জীবনী। আজ ক্লাস নেই, সাথে নেই দ্রুত ঘুম থেকে ওঠার তারা। রইসই ইনিয়ে বিনিয়ে বিছানা ছাড়তে ছাড়তে সকাল 10টা। চোখ খুলে অনেকক্ষণ বিছানায় মোড়মড়ি শেষে এইমাত্র ওয়াশরুমে ঢুকলো কীর্তি। এখানে তার সাথে রয়েছে আরও 3জন মেয়ে, যারা কীর্তির রুমমেট ও ক্লাসমেট। আশা আর তৃষা অনেকক্ষণ হলো উঠেছে। আশা সামনে পরীক্ষার জন্য নোট তৈরি করতে ব্যস্ত। তৃষা নিজের বিছানায় বসে বয়ফ্রেন্ডের সাথে ফোন আলাপ করছে। শিউলিটা এখনও ওঠেনি। কীর্তি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। সদ্য ঘুম থেকে উঠেছে বিধায় মুখাদল খানিকটা ফোলা ফোলা বোঝা যায়। পরনে পায়জামা, ঢিলেঢালা টি শার্ট, ঘন কালো চুলগুলো অগোছালো। লেডিস হোস্টেলের প্রতিটি ঘরে 4জন মেয়ের থাকার ব্যবস্থা রয়েছে। 4 কোণে ছোট ছোট 4টি খাট, মাঝখানে বড় একটা রিডিং টেবিল। টেবিলটা অবশ্য হোস্টেলের থেকে দেওয়া হয় না, যে যার প্রয়োজন মতো কিনে নেয়। কিছুটা দূরেই কলেজ। রাজধানীর নামকরা কলেজ হওয়ায় দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে পড়তে আসে আর হোস্টেলে থাকে। রুমের জানালা খোলা। শিউলি ঘুম ঘুম মুখ কম্বলের নিচ থেকে বের করে পরিবেশটা আন্দাজ করে, তারপর আবারও কম্বলের নিচে মুখ লুকায়। আশা খানিক ধমকে সুরে খাকিয়ে উঠল, কি রে, তোদের হাব ভাব তো বুঝি না। 2 দিন পর পরীক্ষা, সবটি সকাল 10টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাস। আমি কিন্তু কাউকে নোটফোট দিতে পারবো না। শিউলি চট করে উঠে বসে, বিস্ফোরিত আক্ষিদ্বয়ে সবাইকে একবার দেখে নেয়। কাকের বাসার মতো চুল ও অসহায় মুখে প্রশ্ন করে, কিসের পরীক্ষা? আশা গা ছাড়া ভাব তুলে জবাব দেয়, কি পরীক্ষা সেটাই জানিস না? যাক, তাও ভালো, তুই ঘুমা। না পড়ে পরীক্ষার হলে ঢোকার আসল মজা কি জানিস? 1 সেকেন্ড থামে, আবার বলে, প্রশ্ন হার্ড হলেও বুঝবি না, ইজি হলেও বুঝবি না। রিল্যাক্সে পরীক্ষা দিবি, দেখবি 100-এ 100। তৃষা ফোন কাটলো। আগে পরে কিছু না শুনে বলে উঠল, ঠিক বলেছিস, আমি জানি তুই এবারেও সবচেয়ে বেশি মার্কস আনবি, একেবারে 100-এ 100। আশা সংকীর্ণ প্রযোগল আরও সংকীর্ণ করে খেকে ওঠে, আর তুই ফেল করিস? না না, ফেল করব না। সন্দীপ স্যারের কাছ থেকে স্পেশাল টিপস নিয়েছি, পাস মার্ক চলে আসবে। সবাই নিজেদের মধ্যে আলোচনায় মগ্ন হলেও কীর্তির বিন্দুমাত্র খেয়াল নেই সেদিকে। সে ব্যস্ত নিজের ধ্যানে। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। এইরকম এক বর্ষাকালীন বিষাদ বিকেলে তাদের প্রথম দেখা হয়েছিল। অষ্টাদশী হৃদয়ের প্রথম প্রেম। তীব্র আবেগ। কলেজ থেকে 20 মিনিটের পথ। সেখানে একটা সুপার মার্কেট রয়েছে। কীর্তিরা বিকেলের দিকে কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য সেই সুপার মার্কেটে যায়। দুপুর থেকেই আকাশ ঝকঝক পরিষ্কার ছিল, কিন্তু ওরা মার্কেটে ঢোকার 5-7 মিনিটের মাথায় শুরু হলো বৃষ্টি। বৃষ্টি মানে যাকে বলে তুমুল বৃষ্টি। আকাশ অন্ধকার হয়ে এসেছে। একটু পর পর আকাশের গর্জনে কেঁপে উঠছে মেহেদিতল। শিরশিরে বাতাসে শিহরণ খেলে যাচ্ছে দেহে। এমত অবস্থায় দৈবাৎ কীর্তি খেয়াল করে আশেপাশে তার বন্ধুরা কেউ নেই। অষ্টাদশী কীর্তির মেজাজ চটকে গেল। পুরো মার্কেট খুঁজেও কাউকেই পেল না। দুরন্ত মেয়ে রাগে ক্ষোভে সবাইকে ইচ্ছে মতো বকাঝকা করতে করতে মার্কেটের গেটে এসে দাঁড়ায়। বৃষ্টিরানের উন্মাদ নৃত্য চলছে তখন সামনে পিচঢালা রাস্তার বুকে। ঝমঝম তাল ও বৃষ্টি ফোঁটার দরুন যুগলবন্দি। বেশ মনোযোগ দিয়েই দেখছিল মেয়েটা। সহসা পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে, এই যে বৃষ্টিবালা, ওভাবে ভিজছেন কেন? ঠান্ডা লেগে যাবে। কীর্তির ধ্যান ভঙ্গ হয়। পিছনে তাকিয়ে দেখে 24-25 বছরের একটা ছেলে দাঁড়ানো। পোশাক দেখে সহজেই বোঝা যায় ছেলেটা এই মার্কেটেরই একজন সেলসম্যান। দুহাত পিছনে বেঁধে নিজ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কীর্তি বিরক্ত চোখে ইশারা করে, আমাকে বলছেন? ছেলেটা অকপটে স্বীকার করে, জি আপনাকেই বলছি। সবেমাত্র বর্ষাকাল শুরু হয়েছে, এই সময় বৃষ্টি সুবিধার না। অপরিচিত একটা ছেলের কাছে থেকে অহেতুক জ্ঞান বাক্য শুনে মানবী ভিতর থেকে অপমান বোধ করল। তবুও ভদ্রতার খাতিরে শান্ত গলায় বলল, আমার নাম বৃষ্টিবালা নয়, আর এই বৃষ্টিতে আমার কিছুই হবে না, ধন্যবাদ। ছেলেটা অবলীলায় হাসল, অসম্ভব সুন্দর একটা হাসি, তারপর ভেতরে চলে গেল। কীর্তির চেহারায় আবারও স্পষ্ট হলো তীক্ষ্ণ ভাব। মুখে চবর্গীয় শব্দ করতে করতে ফোনটা হাতে নেয়। পরিচিত নাম্বারে কল করে। রিং হয় কিন্তু কেউ রিসিভ করে না। 10 মিনিট 15 মিনিট পর বৃষ্টি কমল। কেটে গেল আকাশের মেঘ। প্রকৃতিকে চমকে দিয়ে একগুচ্ছ সোনালি আলো এসে পড়ল সদ্য স্নাতা বসুধারার বুকে। কি অনিন্দ্য সুন্দর দৃশ্য! যেন বসুধা বুকে নেমে এসেছে এক টুকরো স্বর্গ। একদিকে ঝিরিঝিরি বৃষ্টি, অন্যদিকে আকাশের সূর্য।
তার মানে আজকে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটল কীর্তির। ছেলেবেলায় নানির কাছে ছড়া শিখেছিল, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। কিন্তু এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও হোস্টেলের পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে না। একটা ছাতা হলে ভালো হতো। মেয়েটা ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়তেই ছেলেটা এসে তার পাশে দাঁড়ায়। কীর্তি কিছু বলার আগে একটা ছাতা এগিয়ে দিয়ে বলে, এটা নিয়ে যান, কাল বা পরশু ফেরত দিলেই হবে। কীর্তি চোখ তুলে তাকায়। ছেলেটা অত্যাধিক সুদর্শন নয়, চুলগুলো অবিন্যস্ত, মুখে খোঁচা খোঁচা দাড়ি গোঁফ রয়েছে, গায়ের রং ধূসর তামাটে, পুড়ে যাওয়া ঈষৎ বাদামি রঙের ঠোঁট, আর পাঁচটা বাঙালির মতোই গড়ন, তবে একটা বেখেয়ালি ভাব স্পষ্ট। কি হলো, নিন। ছেলেটা তাড়া দেয়। কীর্তির গায়ে পড়া স্বভাব একেবারে পছন্দ নয়। এই মুহূর্তে লোকটাকে কীর্তির গায়ে পড়া স্বভাব গোছেরই মনে হচ্ছে। যেচে কাউকে সাহায্য করা ভালো লক্ষণ নয়। ছাতাটা নিবে না ভেবেও নিয়ে নেয় সে। 6টার আগে হোস্টেলে ফিরে আবার লাইব্রেরিতে যেতে হবে। ইমার্জেন্সি কিছু বই দরকার তার। কীর্তি জোর করে হাসি এনে ছেলেটাকে ধন্যবাদ দেয়। তারপর যাওয়ার জন্য পা বাড়াতে একটা অদ্ভুত শব্দ কানে আসে। পেছনে তাকিয়ে দেখে ছেলেটা রাস্তার উল্টো দিকে দৌড় দিয়েছে। দৃষ্টি প্রসারিত করতেই বুঝতে পারে কিছুটা দূরে যাত্রীসহ একটা সিএনজি উল্টে গিয়েছে। কাদামাটি দিয়ে যাত্রীদের একেবারে ছড়াছড়া অবস্থা। বৃষ্টি হচ্ছে বলে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। মাথার উপর ছাতা ধরে সে গুটি কয়েক পথচারী চলাচল করছিল। তারা দৌড়ে আসে ঘটনাস্থলে। ধাক্কা দিয়ে সিএনজিটা তোলার চেষ্টা করে। কীর্তিও দ্রুত পায়ে এগিয়ে গেল। ততক্ষণে সবাই সিএনজি তুলে ফেলেছে। নিচে একটা ছেলে চাপা পড়লেও ক্ষতি খুব একটা হয়নি। সবকিছু ঠিকঠাক দেখে ছেলেটা সুপার মার্কেটের দিকে হাঁটা ধরে। ঝিরঝিরে বৃষ্টিতে শার্টের খানিকটা ভিজে গিয়েছে। অবিন্যস্ত চুলগুলো কপালের সাথে ল্যাপটানো। কীর্তিও তার পেছনে পেছনে আসে। দ্রুত পা চালিয়ে পাশাপাশি অবস্থানে এসে চটপটে প্রশ্ন করে, আপনি কি সবাইকে এভাবে সাহায্য করেন? ছেলেটা এবার কীর্তির দিকে তাকায়। একটা তির্যক শীতল চাহনি যেন মানবীর পুরো শরীর থরথর করে কাঁপিয়ে তোলে। ছেলেটা ভাবলেশহীন গলায় উত্তর দেয়, না, সবাইকে সাহায্য করার ইচ্ছে বা সামর্থ্য কোনোটাই মানুষের থাকে না। সামর্থ্যের মধ্যে যাদের ভালো লাগে শুধু তাদেরই সাহায্য করি। মেয়েটা উষ্ণ হাসে। আকস্মিক আরেকটা বিকট শব্দে কানে তালা লেগে যায় পথচারীদের। ভীরু কীর্তি ভয়ে আঁকড়ে ধরে পাশে দাঁড়ানো অপরিচিত ছেলেটার বাহু। 1 মিনিট পর সম্বিত ফিরতেই সরে দাঁড়ায়। আড়ষ্ট হয়ে আসে তার হাত পা। লজ্জায় নত হয় থুতনি। তবে ছেলেটার মধ্যে খুব একটা পরিবর্তন বোঝা যায় না। সে পূর্বের ভঙ্গিতেই সটান দাঁড়িয়েছিল। ছেলেটা পিছনে ফিরে তাকালে কীর্তিও তাকায়। রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক পোলের ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে। এখনও কালো ধোঁয়া বের হচ্ছে। এমন ঘটনা খুব একটা ঘটে না, তবে স্বাভাবিক হিসেবে কীর্তি বা ছেলেটা কেউই ভ্রুক্ষেপ করল না। সামনে ঘুরে তাকাতে কীর্তির নেত্রযুগল চকচক করে উঠল। পূর্ব আকাশে চমৎকার রংধনু উঠেছে। অপূর্ব রঙের শোভা ছড়িয়ে গেছে গগনে। কীর্তিকে আকাশের দিকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে ছেলেটাও তাকায়। তবে তার অভিব্যক্তি কীর্তির মতো আনন্দে আত্মহারা হবার মতো নয়। একেবারেই স্বাভাবিক ছিল সে। ছেলেটা আর দাঁড়ায় না। কীর্তিও তার সাথে সাথে হাঁটতে থাকে। ফুরিয়ে যায় পথ। ছেলেটা সুপার মার্কেটের ভিতরে চলে যায়। মেয়েটার দিকে একবার ফিরেও তাকালো না। আশা ধাক্কা দিলে কীর্তির ভাবাবসান ঘটে। হুঁশ ফিরতে ড্যাব ড্যাব করে তাকায় সে। আশা স্বভাবসুলভ বলে, তুই আবার হ্যাং মেরেছিলি? দিন দিন ছেলেটার জন্য যেভাবে পাগলামি করছিস, আই এম ড্যাম শিওর ভেরি আর্লি তোকে পাগলাগারদে ভর্তি করতে হবে। তৃষা আর শিউলি হু হু করে হাসতে লাগলো। আশা বলল, সকালের নাস্তা করবি না? ক্যান্টিনে চল, নীরব আর সূর্য অপেক্ষা করছে। সবাই সকালের নাস্তা করার জন্য ক্যান্টিনে এলো। আবাসিক এলাকার নিজস্ব ক্যান্টিন। ক্যান্টিনের শেষ মাথায় একটা টেবিলে বসেছিল নীরব আর সূর্য। কীর্তিরা ওদের সঙ্গে যুক্ত হলো। চলল খাওয়া দাওয়া, খোশগল্প, হাসি তামাশা। প্রায় ঘণ্টাখানেক পর কীর্তিরা রুমে ফিরে এলো। খাটের উপর বসে ফোনটা হাতে নিতেই ওয়ালপেপারে ভেসে উঠল অবিন্যস্ত চুলের সেই যুবকের ছবি। ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে যে গল্পটার অভ্যুদয় ঘটেছিল তা আজও অসমাপ্ত উপাখ্যান হিসেবে স্বীকৃত। কীর্তির খুব বেশি চাহিদা ছিল না, শুধু ছোট্ট একটি সংসার চেয়েছিল। একটি ছোট্ট ঘর, একটি খাট, ঘরের এক কোণে গুছিয়ে রাখা হাঁড়ি পাতিল, দেয়ালে গুজে রাখা আরশি, উঠোনে একটি বকুল ফুলের গাছ এবং খুবই ব্যক্তিগত একজন মানুষ যে তাকে দুহাতে আগলে রাখবে আজীবন। এই তো ছিল মেয়েটার চাওয়া। রাজধানীর বুকে দুর্গন্ধময় বস্তি এলাকার পাশে ছোট্ট একটি বাড়ি। বাড়ির নিচতলায় ভাড়া থাকে ফারহাদ বিপুল।
মা ও একমাত্র ছোট বোনকে নিয়েই বিপুলের সংসার। মা বনলতার ডান হাত পুরোপুরি অচল। বোন বিথিরানী এবছর ক্লাস 3-তে উঠেছে। বিপুল ঘড়ি দেখল ভোর 5:45। বের হতে যাবে সহসা বনলতা পিছু ডাকলেন। বিপুল ঘুরে দাঁড়াতেই ঘোর আধারে নিমজ্জিত বদনে তিনি বললেন, মাসের বাজার তো সব শেষ। তুই যদি কিছু টাকার ব্যবস্থা করতি, তাছাড়া কারেন্টের বিলও দিতে হবে। মায়ের দুশ্চিন্তাগ্রস্ত মুখ নাড়িয়ে তোলে বিপুলের হৃদয়। তবুও মুখে হাসি আনার বৃথা প্রচেষ্টায় জবাব দেয়, তুমি চিন্তা করো না, আমি রাতের মধ্যে একটা ব্যবস্থা করছি। দ্রুত পা ফেলে বেরিয়ে আসে বিপুল। মাঝে মধ্যে বাড়িটা বিষাক্ত মনে হয় তার কাছে। যদি পারত তাহলে রাতের পর রাত রাস্তায়, মার্কেট, দোকানের বাহিরে কিংবা মসজিদের বারান্দায় শুয়ে শুয়ে কাটিয়ে দিত, কিন্তু তা সম্ভব নয়। কাঁধে দায়িত্ব অনেক। দায়িত্ব থেকে পালানো বিপুলের রক্তে নেই। ওটা তো কাপুরুষের নিদর্শন। বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হলেও গ্রীষ্ম, বর্ষা, শীত ছাড়া বাকি ঋতুগুলোর খবর পাওয়া যায় না। এখন চলছে বর্ষাকাল। ঘন ঘন বৃষ্টি আর প্যাচপ্যাচে কাদা ভরা রাস্তা ছাড়া বর্ষার তেমন কোনো সৌন্দর্য চোখে পড়ে না বিপুলের। অথচ এই বর্ষার প্রেমে উন্মাদ কবিরা রচনা করেছেন কবিতার পর কবিতা, লিখেছেন বইয়ের পর বই। ভাবলেই হাসি পায়। সকাল 6টায় মার্কেট ওপেন হয়, আর বন্ধ হতে হতে রাত 11টা। এই পুরো সময়টা দুটা আলাদা আলাদা শিফটে সেলসম্যানরা ডিউটি করে। প্রথম শিফটে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত, দ্বিতীয় শিফট 2টা থেকে বন্ধ না হওয়া পর্যন্ত। আগে বিপুল প্রথম শিফটে কাজ করত। কাজ শেষ করে দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত একটা গ্যারেজে কাজ করত। মার্কেটের পার্ট টাইম ডিউটি থেকে 8,000 এবং গ্যারেজ থেকে 5,000, মোট 13,000 টাকা দিয়ে চলত তাদের সংসার। মায়ের জন্য ওষুধ, বোনের নতুন বই, খাতা, স্কুলের বেতন, বাড়ি ভাড়া, দোকান বিল, কাঁচা বাজার সবকিছু মিলিয়ে মাসের 15 দিনও ঠিকমতো যেত না। ছেলেটা কতগুলো দিন কতগুলো রাত খালি পেটে থেকেছে তার ইয়ত্তা নেই। বাড়ি ফিরলে মা জোর করে ভাত খাওয়াবে এই ভয়ে মাঝে মাঝে বাড়ি ফিরেনি। বিকেলের দিকে ফোন করে জানিয়ে দিয়েছে, আজকে রাতে গ্যারেজে থাকতে হবে, আমার জন্য রান্না করো না। 25 বছরের জীবনের দারিদ্রতা আর সস্তা সিগারেট ছাড়া আর কেউ তার কাছে ঘেঁষতে পারল না। গহীন রজনী নিস্তব্ধ গ্যারেজের ময়লা মেঝেতে শুয়ে শুয়ে বিষাক্ত ধোঁয়া উড়িয়েছে আর হিসেব করেছে জীবনটা এমন কেন। অসহ্য ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বোতল বোতল পানি গিলেছে, গা গুলিয়ে এলে উল্টে বমি করেছে। পরের দিন ক্লান্ত দেহ টেনে নিয়ে গেছে মার্কেটে। দুপুরের দিকে রাস্তার পাশের কম দামে হোটেল। 15 টাকার ভাত আর 10 টাকার ডাল, এই ছিল টানা 2 বছর বিপুলের লাঞ্চ মেনু। একই টেবিলে কত বড় বড় লোকেরা বসে খাবার খেয়েছে। তাদের খাবারের তালিকায় ছিল রুই মাছের মাথা, গরুর মাংস ভুনা, ডিম, সবজি, বাহারি রকমের ভর্তা। কেউ কখনো ফিরেও তাকায়নি, কখনো কেউ শুধায়নি, এই ছেলে, প্রতিদিন শুধু ডাল ভাত খাও কেন? মাত্র 2টো শার্ট দিয়ে কেটে গেছে বছর। মার্কেটের ইউনিফর্ম কালো হওয়ায় সুবিধা হয়েছে। ময়লা হলেও কেউ বুঝতে পারে না। ছেঁড়া জুতো পরে পায়ে ফোস্কা পড়ে গেছে। তবুও ছেলেটা কারো কাছে অভিযোগ করেনি। সেই ফোস্কা পড়া পা নিয়েই ডিউটি করেছে। গ্যারেজে গাড়ির টায়ার পিটিয়েছে, ধুলোবালি ছাইয়ের ভিড়ে হারিয়ে গিয়েছে। সবাই বলে পুরুষ মানুষের নাকি চোখে পানি আসে না, কিন্তু বিপুলের চোখে পানি এসেছে। রাতের পর রাত কেঁদেছে সে, চিৎকার করে কেঁদেছে। সেই নিশুতি রাতের আর্তনাদ থমথমে পৃথিবীর গর্ভে লীন হয়ে গেছে। এখন আর নতুন করে চোখে পানি আসে না। আবেগ নামের একটি শব্দের সাথে এখন তার দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই। এই তো গত বছর মার্কেটের ম্যানেজারের কাছে রিকোয়েস্ট করে বিপুল ডবল শিফটের ডিউটি নিয়েছে। এতে তার বেতন দাঁড়িয়েছে 16,000-এ। আগের চেয়ে কিছুটা বেশি, কিন্তু বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আবারও বেছে নিয়েছে বিপুলের মতো হতদরিদ্রের পিঠ। কষাঘাতে জর্জরিত করতে উন্মাদ অধীর আগ্রহে উল্লাস করছে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বইব না, আমি বইব না মোর খেয়াতরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব দেনা লেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। পরন্ত বিকেল, বিছানার সাথে লাগোয়া দেয়ালে ঠেস দিয়ে বসে আছে কীর্তি। উদ্ভ্রান্তের মতো মুখাদল শুকিয়ে গেছে খানিকটা। পাশে রাখা মুঠোফোনে বাজছে রবি সাহেবের গান। কীর্তি রবীন্দ্রপ্রেমী নয়। ব্যক্তিগত জীবনে সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করে না, তবে অপছন্দও করতে পারে না শুধুমাত্র এই একটি গানের জন্য। মেয়েটা বাড়ি ছেড়েছে প্রায় 2 বছর হলো। বছরে 2টি ঈদ ছাড়া কখনো বাড়ি মুখো হয়নি সে। বাবার উগ্র মেজাজ সে সহ্য করতে পারে না।
হোস্টেল লাইফের শুরু থেকে এই গানটা তার মন খারাপের সঙ্গী। আজও মেয়েটার হৃদয়ে আশার নেমেছে, আঁখি পল্লব টলমল করছে। খুব করে কাঁদতে ইচ্ছে করছে। ছেলেটা কেন তাকে বুঝতে পারে না? অষ্টাদশী এখন ঊনবিংশ হয়েছে, তবুও যে পাগলামি কমেনি। বান্ধবীরা রিডিং টেবিলে বসে পড়াশোনা শুরু করেছে। কাল থেকে পরীক্ষা শুরু, তাই এক একজনের ঘুম উড়ে গেছে। শিউলি এক লাইন প্যারাগ্রাফ পড়ছে, আর এক লাইন হা হতাশ করছে। আল্লাহ গো, 2 মাস আগে থেকে যদি এভাবে পড়তাম তাহলে এখন তো চাপ নেওয়া লাগতো না। এইবারের মতো বাঁচিয়ে দাও খোদা। কথা দিচ্ছি এরপর শয়তানি বাদ দিয়ে ভালো হয়ে যাব। পাশ থেকে আশা খ্যাক করে ওঠে, চুপ কর শয়তান মহিলা। এইবারের মতন বলে কতবার হয়েছে হিসেব আছে? সারা বছর বলি 1 ঘন্টা করে পড়, কথা যদি কানে নিতি। তৃষার পড়তে পড়তে হাসপাস অবস্থা। সে অসহায় মুখে বলে, দয়া করে তোরা ঝগড়া শুরু করিস না, আমি কিন্তু ফেল করব কালকে। আশা মুখ বাঁকিয়ে বলে, ফেল করবি কেন? তোর না সন্দীপ স্যার আছে, যা তোর স্যারের কাছে। তৃষা কাঁদো কাঁদো মুখে বলে, এভাবে বলিস না বোন, খুব কষ্ট লাগে বুকের ভিতর। এই যে দেখ এখানে। বুকে হাত দিয়ে দেখিয়ে দেয় তৃষা। শিউলি আবারও চেঁচিয়ে পড়া শুরু করে। ঘণ্টাখানেক পুরো রুম কাঁপিয়ে পড়া শেষে হাঁপিয়ে ওঠে সবাই। কীর্তি তখনও থম মেরে বসে আছে, চাহনি নিস্তেজ, ক্লান্ত। মুঠোফোন থেকে বিরামহীন সুর ভেসে আসছে, ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভারী, চড়বে গরু, খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। মেয়েটা এমনই, 4 জনের মধ্যে আশা সবচেয়ে বেশি স্ট্রং। তৃষা আর শিউলিও নিজেকে সামলে নিতে জানে, কিন্তু কীর্তি বড্ড নরম মনের। একটুতেই খুব ভেঙে পড়ে সে, হাহুতাশ করে, আবার হাত পা ছড়িয়ে কাঁদে। শিউলি বিবর্ণ চেহারায় কীর্তির সামনে এসে দাঁড়ায়, নরম গলায় বলে, এভাবে আর কতক্ষণ বসে থাকবি? এবার তো একটু আমাদের সঙ্গে কথা বল। কীর্তির উদাস চোখে শিউলির দিকে তাকায়। চোখের সামনে আবারও ভেসে ওঠে পুরনো স্মৃতি। দ্বিতীয় দিন যখন কীর্তি ছেলেটাকে ছাতা ফেরত দিতে গিয়েছিল, আসার সময় আবারও বৃষ্টি। ছেলেটা সানন্দে বলে, সমস্যা নেই, প্রকৃতি চাইছে উন্মত হতে, তাকে বাধা দেওয়ার সাধ্য কার? আপনি পরে একদিন সময় করে ছাতাটা দিলেই হবে। তারপর 3 সপ্তাহ পর কীর্তি ছেলেটাকে ছাতা ফেরত দিয়েছিল। ব্যাস, ওখানে ঘটনা শেষ হতে পারত, কিন্তু হলো না। কয়েক মাস পর আবারও একটি নিদারুণ মন খারাপের সন্ধ্যায় দেখা হলো তাদের, এবং সেখান থেকেই শুরু হলো অবাধ্য অনুভূতির ডানা ঝাপটানো। 18-র উদ্ধত হৃদয়স্পন্দন যেন রণদন্ধবি বাজিয়ে ঘোষণা দেয়, হ্যাঁ, যুদ্ধ করতে হবে, তাকে পেতেই হবে। এই তো তোর স্বপ্নবিলাসের সঙ্গী। বর্ষাকাল শুরু হয়েছে কিছুদিন হলো। আকাশের মেঘকন্যার আনাগোনা, ঘন ঘন তার কঙ্কনবালার ঝংকার, আর তাতে মত্ত বিদ্যুতের গর্জন। গরম গরম ডাকে ধরণী মশগুল। শহরের যান্ত্রিক জীবনে যেন এর কোনো প্রভাব নেই। সবাই ব্যস্ত নিজেকে নিয়ে। পরিবার পরিজনের দায়িত্ব কাঁধে ছুটে চলা মানুষের জীবনে সময় কোথায় তারা বর্ষার সৌন্দর্যে বোধ হবে। মেঘলা দিনে সূর্যের উষ্ণতা ছুটি নিয়েছে। তেমনই একটি দিনে সুপারমার্কেট থেকে বের হলো বিপুল। পরনে ডিউটির নির্ধারিত ইউনিফর্ম, কালো শার্ট, কালো প্যান্ট, খুবই অগোছালো চেহারা। ঘড়িতে তখন বিকেল 5টা, 20 মিনিটের ব্রেক টাইম। বিপুল পিচ ঢালা রাস্তার প্যাচপ্যাচে কাদা পেরিয়ে কয়েক ধাপ এগিয়ে আসতেই চোখ আটকায় সামনে দাঁড়ানো রমণীর পানে। একটুও বিচলিত না হয়ে ছেলেটা তার চিরপরিচিত স্থানে দাঁড়িয়ে সিগারেট ধরালো। হাতের ডান দিকে কয়েক ধাপ পিছনে পুরনো তেলের পাম্প, তার পেছনে ফ্যাক্টরির রেসিডেন্সিয়াল এরিয়া, রংচটা উঁচু দেয়াল, বিভিন্ন দেশীয় সিনেমার পোস্টার আবৃত। বিপুল মনের সুখে সিগারেট ফুঁকছে। সিগারেটের বিষাক্ত ধোঁয়া টেনে নিচ্ছে ফুসফুসের ভিতরে। সেই জ্বালাময় ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ভেতরে জমা প্রাণনাশক কষ্টগুলোর সঙ্গে মিশে একাকার হয়ে উড়ে যাচ্ছে উন্মুক্ত গগনে। কীর্তি তার দিকে এক ধাপ এগিয়ে এলো। দৃষ্টি আকর্ষণের বৃথা চেষ্টা। বিপুলের মধ্যে বিন্দুমাত্র হেলদোল দেখল না সে। অবশেষে নিজেই বলে উঠল, কেমন আছেন? ছেলেটার দৃষ্টি তখনও রাস্তার বিপরীত পাশে ফুটপাতের চায়ের দোকানে। একজন বৃদ্ধ দোকানদার কাপা কাপা হাতে চায়ের গ্লাস পরিষ্কার করতে ব্যস্ত। দৃষ্টি চিরস্থির রেখে আনমনে জবাব দিল সে, ভালো থাকাটাই তো পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ, আর আমি তো জটিলতা পছন্দ করি না। কীর্তির ছোট হৃদয়ে আবারও আষাঢ়ের মেঘ জমল। ছেলেটা মুখে বলে সে জটিলতা পছন্দ করে না, অথচ নিজেই যেন একটা গোলকধাঁধা। মেয়েটা ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, ক্লান্ত স্বরে বলল, আমি 2 দিন আসিনি। জানি। বিপুলের নির্লিপ্ত জবাব,
তবুও জানতে চাইলেন না কেন আসেনি। কীর্তির কণ্ঠে স্পষ্ট কাতরতা। দেখো মেয়ে, কারো আশা বা না আশাতে কারো জীবন থেমে থাকতে পারে না। মানুষের জীবন বড়ই অদ্ভুত। কেউ বলে ট্রেন গাড়ির মতো, আবার কেউ বলে নদীর স্রোতের মতো, ঝড়ের মতো কিংবা ঘড়ির কাঁটার মতো। কখনো কারোর জন্য থেমে থাকে না। এবার কীর্তি ঘুরে দাঁড়ায়, সরাসরি দৃষ্টি নিক্ষেপ করে সামনে দাঁড়ানো পুরুষটির দিকে। শটান বুকে দাঁড়িয়ে আছে সে, যেন হিমালয়ের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। মাথা ভর্তি অবিন্যস্ত চুলের বাহার, সস্তা নিকোটিনের উত্তাপে ঝলসানো ঠোঁট জোড়া, নির্বিকার ভঙ্গি, মোটা ভ্রু আর গাঢ় তাম্রগায়ের রং। এই তো বিপুল, ফারহাদ বিপুল। কীর্তির ছোট্ট হৃদয়ের তীক্ষ্ণ তীরের মতো বিঁধে থাকা দারুণ এক অনুভূতি, নিবারণহীন এক যন্ত্রণা। বুকের বাঁ পাশের হঠাৎ চিনচিনে ব্যথা। মেয়েটার চোখ জলে টইটুম্বুর। ছেলেটা একটিবার ফিরেও তাকালো না। মেয়েটা আস্তে করে উচ্চারণ করল, আসছি। আর এক সেকেন্ডও প্রতীক্ষা করল না সে। লম্বা পা ফেলে এগিয়ে গেল সোজা পথ ধরে। বিপুল সিগারেট শেষ করে আরও একটি সিগারেট ধরালো। এটাই তার দৈনন্দিন জীবনচক্র। মার্কেটের ভিতরে স্মোক করা নিষেধ, তাই এই 20 মিনিট বিপুল সিগারেট খায়। কারো সঙ্গে কথা বলে না, গল্প করে না। জীবনের না বলা গল্পগুলো ধোঁয়ার সঙ্গে উড়িয়ে দিতে ভালো লাগে তার। মনে মনে একটা প্রশান্তি পায়। দিন গড়িয়ে শহর জুড়ে আবারও সন্ধ্যা নেমেছে। সন্ধ্যা, হ্যাঁ সন্ধ্যা। এই মন খারাপের সন্ধ্যা জানে তাদের গল্প। সেই সাক্ষী থেকেছে সেই দিনের। বিপুলের সঙ্গে তৃতীয় সাক্ষাতের পর কেটে গেছে অনেক মাস। পড়াশোনার চাপে আর ওদিকে যাওয়া হয়নি কীর্তির। সেদিনের সন্ধ্যাটা যেন একটু বেশি গাঢ় ছিল। ক্যালেন্ডারে চলছে নভেম্বর মাস, শীতকাল, কিন্তু ঢাকা শহরে খুব একটা ঠান্ডা নামেনি। শহরের ব্যস্ত সড়ক ছেড়ে একটা ইট বিছানো পথে পা বাড়ায় কীর্তি। সন্ধ্যা 6টা পেরিয়ে গেছে অনেকক্ষণ হলো। হালকা কুয়াশায় আচ্ছন্ন পরিবেষ্টনী। এই পথটা খুব একটা জনবহুল নয়। হোস্টেলে তাড়াতাড়ি পৌঁছাতে হবে বলে মেয়েটা এই পথ ধরল, নতুবা কখনোই এই পথে আসতো না। লেডিস হোস্টেলের গেট 6টার সময় বন্ধ হয়ে যায়। দারোয়ানের কাছে কড়া নিষেধ আছে, 6টার পর যেন গেট খোলা না হয়। একদিকে সেই চিন্তা, অন্যদিকে হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। শুনেছে সন্ধ্যার পর নাকি এদিকে অনেক খারাপ লোক থাকে। ওরা নেশা করে, তাস খেলে, মেয়েদের সঙ্গে নোংরামি করে। সেই গতি বাড়ালো, সঙ্গে বাড়ালো আতঙ্ক। মেয়েটা স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ তার পেছনে দৌড়ে দৌড়ে আসছে। কে হতে পারে? কোনো মানুষ? ভালো মানুষ নাকি খারাপ মানুষ? ভাবতে ভাবতে গলা শুকিয়ে গেল। এই শীতের মধ্যেও কেমন গলা কাঠ হয়ে গেছে। কোমলমতি কীর্তির শ্বাসনালী তীর করে কাঁপছে। ভয়ে ভয়ে একবার পেছনেও তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। সে ফের দ্রুত হাঁটতে লাগলো। বুকের ভিতর ধুকপুকানি চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। আকস্মিক রাস্তার পাশে অন্য একটা সরু পথ থেকে বেরিয়ে এলো বিপুল, হাতে বড় একটা বাক্স। কিসের বাক্স তা বোঝা যাচ্ছে না। পুরুষালী অবয়ব দেখে কীর্তি আঁতকে উঠলেও চিনতে অসুবিধা হলো না তার। বিপুল খেয়াল করে মেয়ের অবস্থা কাহিল। নিঃশ্বাসের তালে হা হু শব্দ হচ্ছে। সে প্রশস্ত হেসে বলে, বৃষ্টিবালা যে আপনি? এদিকে কোথাও যাচ্ছেন নাকি? কীর্তি 1 মিনিট নিজেকে সামলে মুখে হাসি আনার চেষ্টা করে, বলে, হোস্টেলে ফিরছিলাম। বিপুল একবার চারপাশে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, সময় অসময়ে মানুষের পথ কিভাবে যেন মিলে যায়, চলুন, আমিও ওদিকেই যাচ্ছি। কীর্তি কিছু বলে না, বিপুলের পাশে হাঁটতে লাগে। 1 মিনিট পর ছেলেটা স্বাভাবিক নরম গলায় শুধায়, কোথায় গেছিলেন? টিউশনি মিউশনি করেন নাকি? কীর্তি সরল উত্তর দেয়, না, আসলে একজন বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, ওকেই দেখতে গিয়েছিলাম। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো। এখন কি অবস্থা আপনার বন্ধুর? এখন অনেকটা বিপদমুক্ত বলা যেতে পারে। 2-1 সপ্তাহ সময় লাগবে পুরোপুরি ঠিক হতে। যাক, তাও ভালো। কীর্তি বিপুলের দিকে তাকালো। ছেলেটাকে আগে হয়তো এমন আগ্রহ নিয়ে দেখা হয়নি। একেবারেই সাধারণ গোছের বাঙালি পুরুষ। হঠাৎ কি যেন মনে করে কীর্তি প্রশ্ন করল, আচ্ছা, আপনি এখানে কেন? বিপুল হাসল। কিশোরী বালিকা দেখল সেই হাসি। মনে পড়ল প্রথম সাক্ষাতের কথা। সেদিনও ছেলেটা এরকম চমৎকার একটি হাসি উপহার দিয়েছিল। আচ্ছা, সব ছেলেদের হাসি কি এরকম সুন্দর হয়? নীরব সূর্যও তো হাসে। কই, তাদের হাসি তো এমন অমায়িক হয় না। হাসি থামিয়ে সে উত্তর দিল, এসেছিলাম কাজে। এই প্যাকেটটা একটা দোকানে ডেলিভারি দিতে হবে। হাঁটতে হাঁটতে একটা বাড়ির ব্যালকনিতে চন্দ্রমল্লিকা ফুল দেখতে পায় কীর্তি। আপ্লুত হয়ে উৎফুল্ল চিত্তে বলে ওঠে, দেখুন, চন্দ্রমল্লিকা।
মেয়ের আচরণে বিপুল একটু অস্বস্তি বোধ করে, তবু বুঝতে না দিয়ে জিজ্ঞেস করে, আপনার চন্দ্রমল্লিকা খুব পছন্দ তাই না? খুব। জানেন, আমার না খুব ইচ্ছা আমার ছোট একটি বাড়ি হবে, আর তার উঠোনে বকুল ও চন্দ্রমল্লিকার গাছ থাকবে। সানন্দে বলেই মিয়ে যায় কীর্তি। জেকে ধরে লজ্জা, লাল হয়ে আসে নাকের পাটা। বুঝতে পারে ভুল জায়গায় আবেগ প্রকাশ করে ফেলেছে। আরও কিছুটা হেঁটে রাস্তায় অনেকগুলো কুকুর দেখে থমকে গেল কীর্তি। শহরের ছোটোখাটো রাস্তাগুলোর এই একই সমস্যা। বিপুল বুঝতে পারে কীর্তি থেমে গেছে। সেও দাঁড়ায়, পিছন ফিরে জিজ্ঞেস করে, কি হয়েছে, দাঁড়ালেন কেন? মেয়ে ভয়ে কুঁকড়ে গেছে। নিঃশব্দে ঢোক গিলে দেখিয়ে দিল সামনে। ছেলেটা দেখল অনেকগুলো কুকুর পথ আগলে দাঁড়িয়ে আছে। শীতকালে সাধারণত সন্ধ্যার পর এদের দেখা যায় না। এখনও খুব একটা শীত পড়েনি বলে হয়তো রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। ভাগ্য ভালো ওদের সমাজে কেউ চা খায় না, নতুবা দেখা যেত একটা কুকুর চায়ের দোকান দিয়েছে, বাকিরা গলায় মাফলার পেঁচিয়ে দোকানে আড্ডা দিচ্ছে। ভাবতেই হাসি পায় বিপুলের। কীর্তির উপস্থিতি টের পেতেই আবার থেমে যায়। তাকে ডান পাশে এক হাত দিয়ে আড়াল করে আশ্বস্ত করে বলে, আপনি আমার পিছনে আসুন, একদম ভয় পাবেন না, আমি আছি। কীর্তি ভয়ে ভয়ে পা বাড়ায়। সহসা একটা কুকুর ঘেউ করে ওঠে। ভয়াবিষ্ট হয় মেয়ে, আঁকড়ে ধরে বিপুলের বাহু। কাঁপা কাঁপা পা ফেলে এগিয়ে আসে। বিপুল তার দিকে না তাকিয়েই বলছে, ভয়কে স্বীকার করলে ভয় বাড়ে, মোকাবিলা করলে কমে। এদের ভয় পাবার কোনো কারণ বা যুক্তি কিছুই নেই। কীর্তি যেন তার একটা কথাও শুনতে পায়নি। কুকুরগুলো ছাড়িয়ে আসতেই সম্বিত ফিরল মেয়েটার। বিপুলের বাহু ছেড়ে নিজে নিজেই কেমন এলোমেলো হয়ে পড়ে। একবার আর চোখে দেখে ছেলেটার মধ্যে কোনো ভাবাবেগ নেই, বড়ই অদ্ভুত ছেলে। প্রথম সাক্ষাতেও এমন কিছু হয়েছিল। কীর্তি এমন ছেলে আজ পর্যন্ত দেখেনি। নিঃসন্দেহেই প্রথম সাক্ষাতেই আগ্রহের কেন্দ্রবিন্দু হওয়ার অসাধারণ দক্ষতা রয়েছে তার। আর 5 মিনিটের পথ, ইতিমধ্যেই অন্ধকার নেমে এসেছে। হালকা শীত শীতও লাগছে। মানবী নিজেকে গুটিয়ে নিয়েছে। বিপুল পূর্বের মতোই অনাসক্ত সরে বলল, শীত শুরু হয়েছে, শীতের পোশাক ছাড়া বের হবেন না, ঠান্ডা লেগে যাবে। আপনি সবার প্রতি এইরকম কেয়ারিং তাই না? বিপুল মেয়েটার দিকে তাকায়। পরিচ্ছন্ন আঁখি, নিরুদ্বেগ চাহনি তার, যেন অষ্টাদশীর বুকের ভেতর একটা তীর গেঁথে গেল। ছেলে আনমনে হেসে উঠল, বলল, সবার প্রতি কেয়ারিং হওয়া কি আদৌ সম্ভব কখনো? অদ্ভুত এক গ্রহে বাস করি ম্যাডাম। কেউ কাউকে কেয়ার করলে তৃতীয়জন বিদ্বেষে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সদ্য তরুণীর ছোঁয়া পাওয়া কিশোরী অদ্ভুত করে চেতনা হারিয়ে ফেলল। কি যেন মনে করে বলল, তাহলে আমার প্রতি এত কেয়ার, আমি কি বিশেষ কেউ? বিপুলের ভ্রু কুঁচকে এলো। একবার তাকালো মেয়েটার দিকে। চেহারায় কৌতূহল, তবে বিপুলের পক্ষ থেকে কোনো জবাব এলো না। মেয়েটা প্রশান্ত চিত্তে তাড়া দেয়, কি হলো, বলেন না যে? বিপুল আকস্মিক থামল। মেয়েটাও থামল। বিস্ময়াবিভূত নয়নে তাকালো ছেলেটার দিকে। আবারও তাড়া দেওয়ার আগেই ছেলেটি বলল, এসে গেছি। কীর্তি সামনে তাকায়। কথা বলতে বলতে বুঝতেই পারেনি কখন চলে এসেছে। মুখে হাসি এনে বলল, হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিপুল প্রত্যুত্তরে নয়নাভিরাম হাসি উপহার দিল। কীর্তি ভেতরে ঢুকতে যাবে, সহসা পেছন থেকে ডাক ভেসে এলো, বৃষ্টিবালা। রমণী থমকে দাঁড়ায়। পেছনে তাকিয়ে দেখে বিপুল দ্রুত পায়ে তার দিকেই এগিয়ে আসছে। কাছে এসে মৃদু স্বরে বলে, গেটে হয়তো সমস্যা হবে, আমি পৌঁছে দিচ্ছি, চলুন। কীর্তি বিব্রত বোধ করে, বলে, না মানে আপনি? চলুন। নিরেট কণ্ঠ তার। সেদিন সন্ধ্যায় কীর্তি বুঝেছিল একজন যত্নশীল পুরুষ কতটা সুন্দর হয়। বিপুলকে তার জন্য খুব বেশি কিছু করেছিল না? তাহলে কেন সেদিন মাঝরাতে কীর্তির ঘুম ভেঙেছিল? কেন সেদিন সে পৃথিবীর সবচেয়ে যত্নশীল পুরুষের জায়গায় বিপুলের প্রতিচ্ছবি দেখেছিল? লাভ এট ফার্স্ট সাইট কি এটাকেই বলে? হয়তো। সেদিন বিপুলের নির্লিপ্ত চাহনি মানবীর হৃদয়ে চূড়ান্ত ধ্বংসের ঘোষণা দেয়। সূচনা হয় এক প্রলয় কাব্যের। এইটুকুই ছিল কান্নাচাপা চৈত্র গল্পের পর্ব 1, 2 এবং 3। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।